এর আগের ভিডিওতে আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী সম্পর্কে জানলাম, পর্যায় সারণী দেখলাম, তার বিশ্লেষণ করলাম। আজকে আমরা জানবো মেন্ডেলিফ যে পর্যায় সারণী তৈরি করেছিল তার গুরুত্ব সম্পর্কে জানবো। অর্থাৎ তার পর্যায় সারণী ঠিক এতটা পপুলার, এতটা জনপ্রিয় কেন হয়ে উঠেছিল সেটা সম্পর্কে জানবো। আর পরবর্তীতে তার পর্যায় সারণীকে কেন বাতিল করা হয়, অর্থাৎ তার পর্যায় সারণীর ঠিক কী কী ত্রুটি ছিল, এই দুটো সম্পর্কে আজকে জানবো। তো তার পর্যায় সারণী ঠিক এতটা জনপ্রিয় কেন হয়েছিল তার জন্য তোমরা একটি পয়েন্ট করো যে মেন্ডেলিফের পর্যায় সারণীর গুরুত্ব। আমি যা যা বলবো এগুলো লিখে যাবে, ঠিক আছে? প্রথম পয়েন্ট করো মেন্ডেলিফের পর্যায় সারণীর গুরুত্ব। এটা আমার ডাক্তারি হাতের লেখা, ঠিক আছে? তো 1 নম্বর গুরুত্ব লেখো, মেন্ডেলিফ তার সময়ে আবিষ্কৃত 63 মেন্ডেলিফ তার সময়ে আবিষ্কৃত 63টি মৌলকেই তার পর্যায় সারণীতে স্থান দিয়েছিলেন। যেমন আমাদের লোথারম্যার বলি কেন, আমাদের বিজ্ঞানী নিউল্যান্ড তিনি কিন্তু সমস্ত মৌলকে তার পর্যায় সারণীতে স্থান দিতে পারেননি। বিজ্ঞানী ডোবেরাইনার তিনিও কিন্তু কয়েকটি মৌলকে নিয়ে পর্যায় সারণী তৈরি করতে পেরেছিলেন। কিন্তু মেন্ডেলিফ কি করেছিলেন, তার সময়ে 63টা মৌল আবিষ্কৃত ছিল এবং তিনি সেই 63টা মৌলকে নিয়েই তার পর্যায় সারণী তৈরি করেছিলেন। অর্থাৎ সেই সময়ে আবিষ্কৃত সকল মৌলদের নিয়ে তিনি পর্যায় সারণী তৈরি করেছিলেন। আর শুধু যে 63টা মৌলকেই স্থান দিয়েছিলেন তা নয়, তিনি মৌলদের মধ্যে একটা বিশেষ ধর্মের মিল তিনি দেখিয়েছিলেন। অর্থাৎ তিনি যে পর্যায় সারণী তৈরি করেছিলেন সেই পর্যায় সারণীতে একই শ্রেণীতে, এই লম্বা লম্বা কলামগুলিকে আমরা শ্রেণী বলি, পর্যায় সারণীতে আগের দিন দেখেছি। তো সেই পর্যায় সারণীতে যে শ্রেণীগুলো রয়েছে এবং একই শ্রেণীর অন্তর্ভুক্ত মৌলগুলির ধর্ম একই রকম। অর্থাৎ এই শ্রেণীতে যেই মৌলগুলি রয়েছে সেই মৌলগুলির ধর্ম একই রকম। অর্থাৎ একই শ্রেণীর অন্তর্ভুক্ত মৌলগুলির ধর্ম কিন্তু একই রকম হবে। অর্থাৎ যদি আমরা আরও ভালো করে বলতে চাই যে তিনি শুধুমাত্র যে 63টা মৌলকে নিয়েই তার সারণী তৈরি করেছিলেন তা নয়, এমনকি যতগুলি সমধর্মী মৌল ছিল সেই সকল সমধর্মী মৌলগুলিকে তিনি একটি আলাদা আলাদা শ্রেণীতে রাখতে পেরেছিলেন। এরকম তিনি মোট 8টা শ্রেণী তৈরি করেছিলেন। এটা ছিল তার সবথেকে বড় হিট পয়েন্ট অর্থাৎ গুরুত্ব। সো 1 নম্বর গুরুত্ব লিখলে যে সেই সময় আবিষ্কৃত 63টা মৌলকে তিনি স্থান দিয়েছিলেন আর সমধর্মী মৌলগুলিকে তিনি আলাদা আলাদা শ্রেণীতে অর্থাৎ আলাদা আলাদা গ্রুপে ভাগ করতে পেরেছিলেন। এটা ছিল তার সবথেকে বড় গুরুত্বপূর্ণ হিট পয়েন্ট। তার পরবর্তী আরও একটা জিনিস ছিল যার জন্য তিনি বেশি জনপ্রিয় হয়েছিলেন, সেটা হচ্ছে মেন্ডেলিফ তার যে পর্যায় সারণী তৈরি করেছিল সেই পর্যায় সারণীতে বেশ কিছু জায়গায় ফাঁকা জায়গা রেখে দিয়েছিল, কোনো মৌল রাখেননি, জায়গায় জায়গায় ফাঁকা রেখেছিল তিনি। এবার ফাঁকা রেখেছিল, শুধু যে ফাঁকা রেখেছিল তা না, তিনি বলেছিলেন যে আমি যে আমার পর্যায় সারণীতে এই বিভিন্ন জায়গায় যে ফাঁকা রাখছি এই ফাঁকা জায়গাগুলিতে ভবিষ্যতে মৌল আবিষ্কৃত হবে, কোনো একটা মৌল আবিষ্কৃত হবে ভবিষ্যতে। আর সেই যে মৌল আবিষ্কৃত হবে, যেমন গ্যালিয়াম ধরি, আর সেই যে মৌল আবিষ্কৃত হবে সেই মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম ঠিক কী ধরনের হবে তার ভবিষ্যৎবাণীও তিনি করে দিয়েছিলেন। মানে ব্যাপারটা কিন্তু খুব দারুণ। মেন্ডেলিফ যখন তৈরি করেন পর্যায় সারণী তখন শুধুমাত্র 63টা মৌল ছিল এবং তিনি কি করেছিলেন, তার পর্যায় সারণীতে বিভিন্ন জায়গায় ফাঁকা ফাঁকা জায়গা রেখে দিয়েছিলেন। আমি উদাহরণ দেখাবো তোমাদের, একটু দাঁড়াও। তো তিনি বিভিন্ন ফাঁকা ফাঁকা রেখে দিয়েছিলেন আর বলেছিলেন যে এই ফাঁকা জায়গায় ভবিষ্যতে একটা মৌল আবিষ্কার হবে আর সেই মৌলকে তখন তোমরা এইখানে রাখবে আর সেই মৌলের ভৌত ধর্ম এই ধরনের হবে, ভৌত রাসায়নিক ধর্ম এই ধরনের হবে। আবিষ্কৃত হয়নি কিন্তু তিনি আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। আর পরবর্তীকালে যখন সেই মৌলগুলি আবিষ্কৃত হয় তখন দেখা যায় হ্যাঁ ঠিক মেন্ডেলিফ যেই ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ভবিষ্যৎবাণী একদম অক্ষরে অক্ষরে ঠিক মিলে যাচ্ছে। অর্থাৎ তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই ভবিষ্যৎবাণী একদম সঠিক হয়। তো 2 নম্বরে তোমরা দেখো যে মেন্ডেলিফ তার পর্যায় সারণীতে বেশ কয়েক জায়গায় ফাঁকা স্থান দিয়েছিলেন এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভবিষ্যতে এই ফাঁকা স্থানগুলিতে কোনো একটা মৌল আবিষ্কৃত হবে এবং সেই মৌলগুলির ধর্ম অর্থাৎ সেই মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম ঠিক কী ধরনের হবে তা নিয়েও তিনি একদম ভবিষ্যৎবাণী করেছিলেন এবং বলে দিয়েছিলেন। এবং আশ্চর্যজনকভাবে পরবর্তীকালে যখন অন্য অন্য মৌলগুলি আবিষ্কৃত হয় এবং দেখা যায় মেন্ডেলিফের ভবিষ্যৎবাণীর সঙ্গে সেই বাস্তবে যা যা মৌল আবিষ্কৃত হয়েছে সেগুলোর ধর্ম একদম মিলে যায়। যেমন দিয়ে আমি তোমাদের এখন উদাহরণ দিচ্ছি দুটো। এটা হচ্ছে মেন্ডেলিফের পরিবর্তিত পর্যায় সারণী। আর এই পর্যায় সারণীতে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কি রয়েছে, অ্যালুমিনিয়ামের নিচে রয়েছে গ্যালিয়াম Ga, তার নিচে রয়েছে ইন্ডিয়াম In, ঠিক আছে? এবার মেন্ডেলিফ যখন তার পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন কিন্তু মেন্ডেলিফ এই গ্যালিয়ামের জায়গাটি ফাঁকা রেখেছিলেন। মেন্ডেলিফ যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন গ্যালিয়াম আবিষ্কৃত হয়নি।
এবার মেন্ডেলিভ দেখলেন যে আচ্ছা এখানে অ্যালুমিনিয়াম থাকছে আর তার এত দূরে ইন্ডিয়াম, তো মেন্ডেলিভ ভাবলেন যে এই দুটো মৌলের মাঝে এত বড় পারমাণবিক ভরের গ্যাপ রয়েছে, তার মানে নিশ্চয়ই এই অ্যালুমিনিয়াম আর ইন্ডিয়াম এই দুজনের মাঝে নিশ্চয়ই কোনো একটা মৌল ভবিষ্যতে আবিষ্কৃত হবে। আর আমি তার জন্য যদি আগে থেকে জায়গা ফাঁকা না রাখি তখন তো আমার টেবিলকে বিজ্ঞানীরা বাতিল করে দেবে। সেই জন্য মেন্ডেলিভ চালাকি করে কি করেছিলেন, এই যে গ্যালিয়ামের এই জায়গাটি রয়েছে এখানে তিনি ফাঁকা জায়গা রেখেছিলেন। আর তিনি বলেছিলেন যে ভবিষ্যতে, অর্থাৎ তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং বলেছিলেন যে ভবিষ্যতে এই ফাঁকা জায়গাতে একটা মৌল আবিষ্কৃত হবে আর তার নাম তিনি দিয়েছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই যে ফাঁকা জায়গা আছে এখানে ভবিষ্যতে একটা মৌল আবিষ্কৃত হবে। আর তিনি তার একটি নামও দিয়েছিলেন, তার নাম দিয়েছিলেন এই অ্যালুমিনিয়ামের নাম দিয়ে। অ্যালুমিনিয়ামের আগে তিনি একটা শব্দ লাগিয়েছিলেন, সংস্কৃত শব্দ, সেই সংস্কৃত শব্দটি হচ্ছে এক্কা। এ আর কয়ে আকার, ঠিক আছে, তিনি নাম দিয়েছিলেন এক্কা অ্যালুমিনিয়াম। তিনি এই যে বলেছিলেন যে এই যে মাঝখানে ফাঁকা জায়গা রাখছি আমি, এই ফাঁকা জায়গায় একটা মৌল আবিষ্কৃত হবে যার নাম আমি দিচ্ছি এক্কা অ্যালুমিনিয়াম। এবং তিনি বলেছিলেন এই যে মৌলটি আবিষ্কৃত হবে তার কি কি ধর্ম হবে, তার ভৌত রাসায়নিক ধর্ম ঠিক কী ধরনের হবে, সেই সমস্ত কিছু সম্বন্ধে তিনি আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। আর আশ্চর্যজনকভাবে ভবিষ্যতে যখন গ্যালিয়াম আবিষ্কার হয় তখন দেখা যায় যে এই যে গ্যালিয়াম আছে এই গ্যালিয়ামের স্থান হয় এই জায়গাটায়। আর মেন্ডেলিভ যে এক্কা অ্যালুমিনিয়াম নাম দিয়েছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন যেই মৌলের, সেই এক্কা অ্যালুমিনিয়ামের যা যা ধর্ম তিনি বলেছিলেন সেই সকল ধর্ম গ্যালিয়ামের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তখন পরবর্তীকালে বিজ্ঞানীরা মেন্ডেলিভের এই ফাঁকা জায়গাতে গ্যালিয়ামকে স্থান দেয়। একইভাবে আমরা যদি এদিকে চলে আসি, এখানে দেখো কী দেওয়া রয়েছে, সিলিকন, SI সিলিকন, আর নিচে রয়েছে এই SN, এটা হচ্ছে টিন, ঠিক আছে, এটা টিনের সংকেত। তো সিলিকন আর টিন এই দুজনের মাঝে এখন আমরা দেখতে পাচ্ছি জার্মেনিয়াম, কিন্তু মেন্ডেলিভ যখন তার পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন জার্মেনিয়াম আবিষ্কৃত হয়নি। তখন মেন্ডেলিভ দেখছিলেন যে সিলিকন আর এই টিন এই দুজনের মাঝখানে এত বড় একটা জায়গা ফাঁকা, তার মানে নিশ্চয়ই এই দুজনের মাঝখানে কোনো একটা মৌল ভবিষ্যতে আবিষ্কার হবে। এবং তিনি বলেও দিয়েছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন যে সিলিকন আর টিন এই দুজনের মাঝে একটা মৌল ভবিষ্যতে আবিষ্কার হবে আর তার নাম তিনি দিয়েছিলেন এক্কা সিলিকন, কয়াকার এক্কা সিলিকন। এই সিলিকনের নাম দিয়ে নামটি রেখেছিলেন, কি নাম রেখেছিলেন, এক্কা সিলিকন। আর তিনি বলেছিলেন যে এই যে এক্কা সিলিকন যেটা আবিষ্কার হবে সেই সিলিকনের এই ধর্ম হবে, এই ভৌত ধর্ম হবে, এই মানে রাসায়নিক ধর্ম হবে। এবং আশ্চর্যজনকভাবে এখানেও দেখা যায় যে ভবিষ্যতে যখন জার্মেনিয়াম মানে আবিষ্কার হয় তখন বিজ্ঞানীরা দেখে যে জার্মেনিয়ামের যা যা ভৌত রাসায়নিক ধর্ম সেগুলি এই এক্কা সিলিকন যেটা মেন্ডেলিভ বলেছিলেন যে এই ফাঁকা জায়গায় আবিষ্কৃত হবে সেটার সাথে ম্যাচ হয়ে যায়। তখন বিজ্ঞানীরা পরবর্তীকালে কী করেন যে এই সিলিকন আর টিন SN এই টিনের মাঝে জার্মেনিয়ামকে তারা রেখে দেয়। সো মেন্ডেলিভ এটাই করেছিলেন যে তার পর্যায় সারণীতে বেশ কিছু জায়গায় ফাঁকা জায়গা রেখেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন, বলেছিলেন যে এই পর্যায় সারণীর যেই জায়গাগুলি ফাঁকা রয়েছে ভবিষ্যতে কোনো একটা মৌল আবিষ্কার হবে। সেই মৌলগুলি তিনি নামও বলেছিলেন, ধর্ম বলে দিয়েছিলেন যে যেই মৌল আবিষ্কার হবে তার ধর্ম এইরকম হবে। সো ভবিষ্যতে অন্য একটা মৌল আবিষ্কার হয় আর দেখা যায় যে মেন্ডেলিভের ভবিষ্যৎবাণী একদম সঠিক হয়েছে। আচ্ছা বেশ, তো আমরা মেন্ডেলিভের ভবিষ্যৎবাণী দেখলাম, তার ভবিষ্যৎবাণী একদম ঠিকঠাক হয়ে গিয়েছিল, এটা ছিল তার গুরুত্ব। এবার প্রশ্ন হচ্ছে এমন কি বা ত্রুটি ছিল মেন্ডেলিভের পর্যায় সারণীতে যার জন্য সেটি পরবর্তীতে বাতিল হয়ে যায়। বাতিল তো হয় না, কিন্তু কি এমন ত্রুটি দেখা গিয়েছিল যার জন্য তার মধ্যে আরও ইমপ্রুভমেন্ট নিয়ে আসার দরকার ছিল, সেই ত্রুটিগুলো সম্পর্কে জানি। তো দেখো, সেই ত্রুটি সম্পর্কে জানার আগে তোমাদের যেটা জানতে হবে প্রথমেই সেটা হচ্ছে, তোমরা অলরেডি জানো মেন্ডেলিভ যে তার পর্যায় সারণী তৈরি করেছিলেন সেই পর্যায় সারণী তিনি মূলত দুটো জিনিসের ভিত্তিতে তৈরি করেছিলেন। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে তিনি মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন। অর্থাৎ যার পারমাণবিক ভর কম তাকে প্রথমে রাখবেন, তারপরে যার পারমাণবিক ভর বেশি তাকে রাখবে, তারপরে যার পারমাণবিক ভর আরও একটু বেশি তাকে পরে। অর্থাৎ ক্রমবর্ধমান, কম থেকে বেশি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী তিনি মৌলগুলিকে সাজিয়েছিলেন। এটা ছিল এক নম্বর ভিত্তি। কিন্তু দেখা যায় বেশ কয়েক জায়গায় যে মেন্ডেলিভ তো এটা বলছেন যে তিনি তার পর্যায় সারণীতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজাচ্ছেন, কিন্তু তারই পর্যায় সারণীতে বেশ কয়েক জায়গায় দেখা যায় যে মেন্ডেলিভ কি করেছেন, যার পারমাণবিক ভর বেশি তাকে আগে রেখে দিয়েছে আর যার পারমাণবিক ভর কম
তাকে পরে রেখে দিয়েছে। এটা কি উচিত? উচিত নয়, কারণ মেন্ডেলিভ নিজেই বলে দিয়েছে প্রথমে যে আমি যে পর্যায় সারণী বানাচ্ছি এই পর্যায় সারণীতে যার পারমাণবিক ভর কম সে আগে থাকবে, আর যার পারমাণবিক ভর বেশি সে পরে থাকবে। কম থেকে বেশির দিকে যাব। কিন্তু কিছু কিছু জায়গায় মেন্ডেলিভ এটা নিজেই মানেননি, নিজেই নিয়ম দিয়েছেন কিন্তু নিজেই মানেননি। যেমন উদাহরণ দিচ্ছি, উদাহরণ এখানে দেখো, কোবাল্ট CO কোবাল্ট আর নিকেল NI নিকেল। দেখো কোবাল্টের পারমাণবিক ভর কত? 58.94, আর নিকেলের পারমাণবিক ভর 58.69। তাহলে নিশ্চয়ই 58.69 আর 58.94 এই দুজনের মধ্যে কোনটা বড়? এই 94টাই বড়, 58.94, অর্থাৎ কোবাল্ট বড়। কোবাল্টের পারমাণবিক ভর বেশি আর নিকেলের পারমাণবিক ভর কম। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণী হিসেবে কি হওয়া উচিত? নিকেলের যেহেতু পারমাণবিক ভর কম কোবাল্টের থেকে, তাহলে নিকেল আগে থাকার কথা, আগে নিকেল থাকবে, নিকেলের পরে কোবাল্ট থাকবে। এটা হওয়ার কথা। কিন্তু তোমাদের কাছে যে পর্যায় সারণী আছে মেন্ডেলিভের, বই খুলে ভালো করে দেখবে যে মেন্ডেলিভ কি করেছেন, কোবাল্টকে আগে রেখে দিয়েছেন, নিকেলকে পরে রেখে দিয়েছেন। তো এটা তো একদমই উচিত নয়। যে মেন্ডেলিভ নিজেই বলেছেন যে যার পারমাণবিক ভর কম সে আগে থাকবে, কিন্তু যার পারমাণবিক ভর বেশি সে পরে থাকবে, কিন্তু নিজেই সেটা না মেনে কম পারমাণবিক ভরের মৌলকে পরে রেখেছে আর যার পারমাণবিক ভর বেশি তাকে আগে রেখে দিয়েছে। সেম আরও একটা উদাহরণ আছে, যেমন আর্গন। আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 39.94, আর এদিকে আমাদের পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39.1। আচ্ছা বলো তো 39.94 আর 30.1 কোনটা বড়? এটা বড়, অবশ্যই আর্গন বড়। তাহলে আর্গন যদি বড় হয় পটাশিয়ামের থেকে, অর্থাৎ আর্গনের পারমাণবিক ভর বেশি, পটাশিয়ামের পারমাণবিক ভর কম, তাহলে আগে পটাশিয়াম থাকবে, কারণ যার পারমাণবিক ভর কম সে আগে থাকে, আর যার পারমাণবিক ভর বেশি সে তার পরে থাকার কথা। কিন্তু তোমরা তোমার বই দেখবে যে আর্গন একদম শেষে আছে, মানে প্রথমে আছে, এবং আর্গনের পরেই পটাশিয়ামকে রাখা হয়েছে এই দিকে। অর্থাৎ বলতে গেলে মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে আর্গনকে পটাশিয়ামের আগে রেখে দিয়েছেন। সো এটা তিনি একদম ভুল করেছেন, যে নিজেই বললেন যার পারমাণবিক ভর কম সে আগে থাকবে, কিন্তু নিজেই আবার কিছু কিছু জায়গায় যার পারমাণবিক ভর বেশি তাকে আগে রেখে দিচ্ছে, যার কম তাকে পরে রেখে দিচ্ছে। এটা একটা সবথেকে বড় ত্রুটি ছিল, তিনি নিজেই তার নিয়মকে মানছেন না। 2 নম্বর ত্রুটি, এবার তিনি যে তার পর্যায় সারণী তৈরি করেছিলেন তার 1 নম্বর ভিত্তিতেও ছিল যে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী তিনি সাজিয়েছিলেন। তার আরও একটা ভিত্তি ছিল, 2 নম্বর ভিত্তি। সেই 2 নম্বর ভিত্তি হচ্ছে মেন্ডেলিভ যে পর্যায় সারণী তৈরি করেছিলেন তার সবথেকে বড় আরও একটা মূল উদ্দেশ্য যেটা ছিল যে একই শ্রেণীতে সমধর্মী মৌলকে রাখা, অর্থাৎ যেই মৌলগুলির ধর্ম সমান তাদেরকে একটা গ্রুপে রাখবে, তার পাশের গ্রুপে যাদের ধর্মগুলি সমান তাকে রাখবে। অর্থাৎ যেই মৌলগুলির ধর্ম সমান সমান প্রায় একই রয়েছে তাদেরকে তিনি বলেছিলেন যে তাদেরকে তিনি একই গ্রুপে রাখবে। অর্থাৎ একই গ্রুপের মধ্যে যেই মৌলগুলি থাকবে তাদের সবার ধর্ম একই হবে, এটি তিনি বলেছিলেন। কিন্তু নিজেই আবার এই নিয়মকে ফলো করেননি। তিনি নিজেই কি করেছিলেন যে কিছু কিছু মৌল যাদের ধর্ম সমান, প্রায় সমান, তাদেরকে তিনি এক গ্রুপে না রেখে আলাদা আলাদা গ্রুপে রেখে দিয়েছিলেন। ধর্ম একই দুজনের, কিন্তু দুজনকে আলাদা গ্রুপে রেখে দিয়েছিলেন। আরও একটা জিনিস কি করেছিলেন যে কিছু কিছু মৌল যাদের ধর্ম একদম আলাদা কিন্তু তাদেরকে এক গ্রুপে রেখে দিয়েছেন। ধর্ম আলাদা দুটো মৌলের, কিন্তু একই গ্রুপে রেখে দিয়েছেন। পয়েন্টটি বুঝতে পেরেছো? তাহলে 2 নম্বর পয়েন্ট লেখো। প্রথম পয়েন্ট তো লিখলে, এবার 2 নম্বর পয়েন্ট লেখো যে মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে কিছু কিছু ক্ষেত্রে সমধর্মী মৌলকে আলাদা গ্রুপে রেখেছেন এবং ভিন্নধর্মী মৌলকে সমগ্রুপে রেখে দিয়েছেন। অর্থাৎ তিনি নিজেই তার নিয়মকে মানেননি। এটা ছিল তার 2 নম্বর ত্রুটি। এবার 3 নম্বর ত্রুটি। 3 নম্বর ত্রুটি হচ্ছে যখন ভবিষ্যতে আইসোটোপ আবিষ্কার হয়ে গেল। আইসোটোপ মানে একটা মৌলের অনেকগুলো আইসোটোপ হতে পারে। যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ দেখা যায়, হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3। এবার এটাও হাইড্রোজেন মৌল, এটাও হাইড্রোজেন মৌল, এটাও হাইড্রোজেন মৌল, কিন্তু এই 2-3 জনের পারমাণবিক ভর কিন্তু আলাদা। বুঝতে পারছো ব্যাপারটা? যে যখন আইসোটোপ আবিষ্কার হয়ে গেল তখন দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট মৌলের আলাদা আলাদা পারমাণবিক ভর থাকছে। তাহলে পারমাণবিক ভর আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার পারমাণবিক ভর যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে তাদেরকে আলাদা আলাদা শ্রেণীতে রাখার কথা। কারণ মেন্ডেলিভ বলেছেন যে যার পারমাণবিক ভর কম সে আগে থাকবে, যার পারমাণবিক ভর বেশি সে পরে থাকবে, এইরকম থাকার কথা।
তাই তো। কিন্তু মেন্ডেলিভ কি করেছিলেন যে কোনো একটা নির্দিষ্ট মৌলের যতগুলো আইসোটোপ আছে সেই সকল আইসোটোপগুলোকে একটাই জায়গায় রেখে দিয়েছিলেন, যেমন হাইড্রোজেনের সকল আইসোটোপকে তিনি হাইড্রোজেনের জায়গাতে রেখেছিলেন। সো এটা তার সবথেকে বড় ভুল ছিল। আবার যেমন উদাহরণ আমরা যদি অক্সিজেনের দিই, অক্সিজেনের দুটো আইসোটোপ, একটা হচ্ছে অক্সিজেন 16 আর একটা হচ্ছে অক্সিজেন 18। এবার এই দুজনের মধ্যে পারমাণবিক ভর 18-এর বেশি, কিন্তু তাহলে হিসাব অনুযায়ী কি হওয়ার কথা, অক্সিজেন একটা আলাদা গ্রুপে থাকবে 16 আর 18 থাকবে আলাদা গ্রুপে। কিন্তু মেন্ডেলিভ কি করেছিলেন, তাদের পারমাণবিক ভর আলাদা হওয়া সত্ত্বেও, অর্থাৎ একটি নির্দিষ্ট মৌলের আইসোটোপগুলির পারমাণবিক ভর আলাদা হওয়া সত্ত্বেও, অর্থাৎ বিভিন্ন হওয়া সত্ত্বেও সকল আইসোটোপগুলিকে একটি নির্দিষ্ট গ্রুপে তিনি রেখে দিয়েছিলেন, একটা জায়গাতে রেখে দিয়েছিলেন। এটা ছিল তার 3 নম্বর ত্রুটি। তাহলে 3 নম্বর ত্রুটি লিখলে যে আইসোটোপ আবিষ্কার হওয়ার পরে মেন্ডেলিভ একটি মৌলের বিভিন্ন আইসোটোপগুলিকে বিভিন্ন স্থান না দিয়ে একটি নির্দিষ্ট স্থানে রেখে দিয়েছিলেন, যদিও তিনি বলেছিলেন যে মৌলগুলিকে তিনি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজাবেন, তিনি নিজেই তার নিয়মকে মানেননি। 4 নম্বর ত্রুটি এবং লাস্ট ত্রুটি, সেটা হচ্ছে, সেই ত্রুটি তো এখনো পর্যন্ত ঠিক হয়নি, সেটা হচ্ছে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। 4 নম্বর ত্রুটি লেখো। 4 নম্বর ত্রুটি, পর্যায় সারণীতে হাইড্রোজেনের বিতর্কিত অবস্থান। পয়েন্ট করো। ব্যাপারটা ঠিক কী ধরনের, হাইড্রোজেন যে মৌল আছে সে একটু ইন্টারেস্টিং ধরনের। সেই হাইড্রোজেন মৌলের একটা নাম দেওয়া হয়, তার নাম হচ্ছে দুষ্টু মৌল বা দুষ্ট মৌল। তাকে দুষ্টু মৌল এই জন্যই বলা হয়, কেন বলা হয় বুঝতে পারবে। আচ্ছা, তোমরা যে পর্যায় সারণী রয়েছে মেন্ডেলিভের, যেটা আমি আগের দিন পড়িয়েছি, আমি দেখিয়েছিলাম যে 1 নম্বর যে শ্রেণী রয়েছে তার নিচে দুটো উপশ্রেণী রয়েছে, এ বি করে থাকে। এবার 1 নাম্বার যে শ্রেণী রয়েছে, সেই শ্রেণীতে যেই মৌলগুলি রয়েছে সেই মৌলগুলিকে কি বলা হয়, 1 এ। আমি 1 এ এইভাবে লিখছি। এবার 1 এ যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীতে যে মৌলগুলি রয়েছে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরকম করে রয়েছে, ঠিক আছে। এই মৌলগুলিকে বলা হয় ক্ষার ধাতু। জানি আমরা আগের দিন পড়িয়েছি যে 1 এর মৌলগুলিকে বলা হয় ক্ষার ধাতু। আবার এইদিকে যে 7 নম্বর গ্রুপ ছিল, 7 নম্বরের বি, 7 বি যে উপশ্রেণী ছিল, সেই 7 বির নিচে যে মৌলগুলি ছিল, যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আর কি ছিল, আয়োডিন, অ্যাস্টাটিন। সো এই যে মৌলগুলি ছিল 7 বিতে, এই মৌলগুলিকে কি বলা হয় বলেছি আগের দিন। এগুলোর রং কি ছিল মনে করো, নীল রং ছিল। এগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল, এগুলো পড়িয়েছি আগের দিন। হ্যালোজেন মৌল বলা হয় এগুলোকে। এবার হাইড্রোজেন যে মৌল রয়েছে, এই হাইড্রোজেন মৌলের সঙ্গে এই যে ক্ষার ধাতুগুলি রয়েছে, এই ক্ষার ধাতুর মৌলের অনেক ধর্মের মিল আছে। তাহলে হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর যে মৌলগুলি রয়েছে তাদের সঙ্গে ধর্মের যেহেতু মিল আছে, তাহলে হাইড্রোজেনকে আমরা তাদের সঙ্গে রেখে দিতে পারি, ক্ষার ধাতুগুলির সঙ্গে। কিন্তু একইভাবে হাইড্রোজেনের সঙ্গে আবার এই ক্ষার ধাতুগুলির আবার কি বলবো, অমিলও রয়েছে। যেমন হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুগুলির কিছু কিছু মিল রয়েছে, তেমন কিছু কিছু অমিলও রয়েছে। যেমন হাইড্রোজেনের যোজ্যতা 1, ক্ষার ধাতুগুলির যোজ্যতাও 1। তাহলে রাখতে পারি ধর্ম একই আছে, যোজ্যতা একই রয়েছে। ক্ষার ধাতুগুলি তাদের সর্ববহিঃস্থ কক্ষের একটি ইলেকট্রন বর্জন করে, একটা ইলেকট্রন তারা বর্জন করে, একদম ছেড়ে দেয়। হাইড্রোজেনও তার সর্ববহিঃস্থ কক্ষের একটা ইলেকট্রন বর্জন করে। আচ্ছা, তাহলে তো মিল আছে, তাহলে হাইড্রোজেনকে আমরা এখানে রাখতেই পারি। কিন্তু আবার দেখো, ক্ষার ধাতুগুলি হচ্ছে ধাতু, মেটাল, ঠিক আছে, আর হাইড্রোজেন কিন্তু অধাতু, এটা নন মেটাল। হাইড্রোজেন হচ্ছে অধাতু। তাহলে ধাতুর সঙ্গে অধাতু রেখে দেবো, এটা তো সঠিক নয়, মিল তো সঠিক পরিমাণে মিল নেই। আবার এই যে ক্ষার ধাতুগুলি রয়েছে এগুলি হচ্ছে 1 পরমাণুক মৌল। 1 পরমাণুক মৌল, হাইড্রোজেন আবার দ্বিপরমাণুক মৌল। তার মানে ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের কিছু মিল আছে, আবার কিছু অমিলও রয়েছে। তার মানে এবার মেন্ডেলিভ ভাবলেন, আচ্ছা মিলও আছে অমিলও আছে, কি করা যায়, চলো অমিল আছে থাক, যেহেতু মিল আছে সেহেতু আমি হাইড্রোজেনকে এখানেই রেখে দিই। মেন্ডেলিভ এটা ভাবলেন। কিন্তু মেন্ডেলিভ তার কিছুক্ষণ পরেই লক্ষ্য করলেন যে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের সঙ্গে এই হ্যালোজেন যে মৌলগুলি রয়েছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই হ্যালোজেন মৌলের সঙ্গেও হাইড্রোজেনের বেশ কিছু মিল আছে, আবার অমিলও আছে। তখন মেন্ডেলিভ ভাবছে, বাহ, হাইড্রোজেন মৌল তো বেশ পাজি, হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর মিল অমিল দুটাই আছে,
আবার হাইড্রোজেনের সঙ্গে এই হ্যালোজেন মৌলগুলির মিল অমিল দুটোই আছে। তাহলে হাইড্রোজেনকে আমি হ্যালোজেনের গ্রুপে রাখবো নাকি এই ক্ষার ধাতুর গ্রুপে রাখবো, এটা নিয়ে মেন্ডেলিভ সমস্যায় পড়ে গেলেন। তো মেন্ডেলিভ ভাবলেন কোথায় রাখি, তো তিনি এমনি প্রথম দিকে রেখে দিয়েছিলেন, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ভর সব থেকে কম সেই জন্য তিনি প্রথমে রেখেছিলেন। কিন্তু এটা আজও বিতর্কের বিষয় যে হাইড্রোজেনকে কোথায় রাখবো, কারণ এই গ্রুপের মৌলগুলির সঙ্গেও মিল আছে অমিল আছে, আবার এর সাথেও মিল আছে অমিল আছে। যেহেতু হাইড্রোজেন এই ধরনের ব্যবহার দেখাচ্ছে যে ক্ষার ধাতুগুলির সঙ্গেও কিছু মিল অমিল দেখাচ্ছে, আবার হ্যালোজেনের সঙ্গেও কিছু মিল অমিল দেখাচ্ছে, তো বিজ্ঞানীরা তখন বুঝতে পারছেন না যে হাইড্রোজেনকে কোথায় রাখবো। তো এই ধরনের ব্যবহার দেখানোর জন্য হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল বা দুষ্টু মৌল। এই জন্য বলা হয় এই ধরনের দুষ্টুমি করে যে এর সাথেও মিল অমিল রাখছে, এর সাথেও মিল অমিল, মানে এর সাথেও বন্ধু শত্রুতা রাখছে, এর সাথেও বন্ধু শত্রুতা, মানে দুই নৌকায় পা দিয়ে চলছে এই ধরনের ব্যাপার, ঠিক আছে। তো এই জন্য হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল। তো আমি চলো তোমাদের একটা ছক করে দিচ্ছি, সেই ছকে লিখে দিচ্ছি যে ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের কি কি মিল অমিল আছে, তোমরা খাতায় পয়েন্ট করে নেবে। আর হ্যালোজেন মৌলের সঙ্গে হাইড্রোজেনের কি কি মিল অমিল আছে সেটা আমি সেই ছকে দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও একবার নোট খাতায়, ঠিক আছে। তাহলে তোমরা তোমাদের খাতায় এরকম পয়েন্ট করো, লেখো যে ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেন এর সাদৃশ্য আর বৈসাদৃশ্য। আমি এক এক করে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের কি কি সাদৃশ্য আছে সেগুলো আগে লিখি। তো প্রথম সাদৃশ্য হচ্ছে হাইড্রোজেন ক্ষার ধাতুর মতো তার যোজ্যতা কক্ষের একটি ইলেকট্রন বর্জন করে। হাইড্রোজেন লেখো, হাইড্রোজেন ক্ষার ধাতুর মতো তাহলে প্রথম পয়েন্ট লেখো যে হাইড্রোজেন ক্ষার ধাতুর মতন তার মতন বানান কি লিখলাম, আচ্ছা যাই হোক, হাইড্রোজেন ক্ষার ধাতুর মতন তার যোজ্যতা কক্ষের একটি ইলেকট্রন বর্জন করে। ব্যাপারটি হয়তো তোমাদের মধ্যে অনেকেই বুঝতে পারছো না, আমিও জানি, যে ভাবছো যে হাইড্রোজেন তার যোজ্যতা কক্ষ থেকে একটি ইলেকট্রন বর্জন করে, কথাটি তো হয়তো তোমাদের মধ্যে অনেকে মুখস্থ করে নেবে, এখন মুখস্থ করে না, ঠিক আছে। ব্যাপারটি হয়তো বুঝতে পারছো না যে যোজ্যতা কক্ষ কি, যোজ্যতা কক্ষ থেকে একটা ইলেকট্রন বর্জন করে দেয়, এটার মানে কি। এই সমস্ত জিনিস সম্পর্কে আমরা এর পরের অধ্যায় আয়নীয় ও সমযোজী বন্ধন সেখানে শিখবো, ঠিক আছে। এ নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, এখন জাস্ট মনে রাখো, তখন বুঝতে পেরে যাবে, তখন আর মনে রাখতে হবে না। তো এটা প্রথম সাদৃশ্য ছিল যে হাইড্রোজেন ক্ষার ধাতুর মতন তার যোজ্যতা কক্ষের একটি ইলেকট্রন বর্জন করে। 2 নম্বর সাদৃশ্য, ক্ষার ধাতুর মতন লেখো, ক্ষার ধাতুর মতন হাইড্রোজেনেরও যোজ্যতা 1, হাইড্রোজেনের যোজ্যতা 1 ক্ষার ধাতুর মতো, এটাও একটা সাদৃশ্য ছিল। তারপরের সাদৃশ্য 3 নাম্বার লেখো। 3 নাম্বার সাদৃশ্য হচ্ছে, মুছে দিলাম কিন্তু, ঠিক আছে, লিখে নিও, পারলে ভিডিওটা পজ করে নাও, একটু আগে পজ করে নিয়ে লিখে নাও। 3 নাম্বার সাদৃশ্য লেখো যে হাইড্রোজেন ক্ষার ধাতুর মতো বিজারক দ্রব্য। হাইড্রোজেন ক্ষার ধাতুর মতন বিজারক দ্রব্য এবং ক্ষার ধাতুর মতো বিজারক দ্রব্য এবং হাইড্রোজেন কিন্তু তোমার অধাতুর সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করে। হাইড্রোজেন নিজেও অধাতু, কিন্তু অধাতুর সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করে। বিজারক দ্রব্য এবং অধাতুর সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করে। কিভাবে যৌগ গঠন করে, অধাতুর সঙ্গে বিক্রিয়া কি রকম হয়, এগুলো সমস্ত পরের অধ্যায়ে জানবো। খালি এটা জেনে রাখো, এই 3টে হচ্ছে সাদৃশ্য, যে কোনো 2টো সাদৃশ্য মনে রাখবে, অর্থাৎ মুখস্থ রাখবে। 3টে সাদৃশ্য ছিল হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর। এবার জেনে নেব যে হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর কি কি বৈসাদৃশ্য আছে, কি কি অমিলও আছে, সেগুলো জেনে নিই। 1 নাম্বার অমিল লেখো, বৈসাদৃশ্য এখানে 1 নাম্বার লেখো যে ক্ষার ধাতু কি, ক্ষার ধাতু ধাতু আর হাইড্রোজেন অধাতু। লেখো হাইড্রোজেন অধাতু মানে নন মেটাল, মেটাল নয়, অধাতু।
কিন্তু ক্ষার ধাতু ধাতু, কিন্তু ক্ষার ধাতু হলো ধাতু, মানে এগুলো হচ্ছে মেটাল। হাইড্রোজেন অধাতু কিন্তু ক্ষার ধাতু ধাতু। তারপরে হাইড্রোজেন স্বাভাবিক উষ্ণতায়, 2 নম্বর অমিল লেখো বা বৈসাদৃশ্য। স্বাভাবিক উষ্ণতায় হাইড্রোজেন কি গ্যাস হয়ে থাকে না কঠিন হয়ে থাকে? গ্যাস হয়ে থাকে। হাইড্রোজেন বেলুন তোমরা দেখেছো, বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাস ভরে দেওয়া হয়। হাইড্রোজেন কিন্তু সাধারণ উষ্ণতায় গ্যাস। লেখো সাধারণ, আমি আর লিখছি না, উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস, কিন্তু সাধারণ উষ্ণতায় ক্ষার ধাতু কঠিন পদার্থ, কিন্তু ক্ষার ধাতু কঠিন পদার্থ। সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস, কিন্তু ক্ষার ধাতু কঠিন। লিখলে। 3 নম্বর আরো একটি অমিল। ক্ষার ধাতুগুলি হচ্ছে এক পরমাণুক মৌল। ক্ষার ধাতু লেখো, ক্ষার ধাতু এক পরমাণুক মৌল, এক পরমাণুক। ক্ষার ধাতুগুলি এক পরমাণুক মৌল, কিন্তু হাইড্রোজেন দ্বিপরমাণুক। হাইড্রোজেন H2 মতো থাকে, ঠিক আছে? H2 মানে দুটো পরমাণু মিলে তৈরি হয় হাইড্রোজেন। হাইড্রোজেন দুটো পরমাণু মিলে অণু তৈরি করে। হাইড্রোজেন দ্বিপরমাণুক, কিন্তু হাইড্রোজেন দ্বিপরমাণুক। তাহলে হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর কি কি মিল, কি কি অমিল আছে দেখিয়ে দিলাম। দুটো করে মুখস্থ রাখবে, তিনটে করে দিয়ে দিয়েছি। এখন আমরা জেনে নেব যে হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন যে মৌলগুলো ছিল, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, সেই হ্যালোজেন মৌলের সঙ্গে হাইড্রোজেনের কি কি সাদৃশ্য আর কি কি বৈসাদৃশ্য রয়েছে সেগুলো। এটা মুছে দিই। তাহলে এবার আমরা জানবো যে হ্যালোজেন মৌলগুলির সঙ্গে হাইড্রোজেনের কি কি মিল রয়েছে এবং হ্যালোজেন মৌলগুলির সঙ্গে হাইড্রোজেনের কি কি অমিল রয়েছে। সো আমি দুটো করে লিখিয়ে দিচ্ছি। প্রথমে সাদৃশ্য লিখবো দুটো, তারপরে দুটো বৈসাদৃশ্য। প্রথম সাদৃশ্য লেখো যে হ্যালোজেন মৌলগুলি অধাতু। হ্যালোজেন মৌলগুলি অধাতু। হ্যালোজেন মৌলগুলি এইভাবে লেখো, হ্যালোজেন মৌলগুলির মতন, হ্যালোজেন মৌলগুলির মতন, এবার মতন বানান, ঠিক আছে? হ্যালোজেন মৌলগুলির মতন হাইড্রোজেনও অধাতু। হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেনও অধাতু। 2 নম্বর মিল লেখো, দুটোই লেখো, বেশি পড়তে হবে না, ঠিক আছে? হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেনও দ্বিপরমাণুক মৌল। হ্যালোজেন মৌলগুলির মতন, হ্যালোজেন মৌলগুলির লেখো, হ্যালোজেন মৌলগুলির মতন হাইড্রোজেনও দ্বিপরমাণুক। আর একটা মিল হয় ক্ষার ধাতুগুলির সঙ্গে বিক্রিয়া দিয়ে, সেটা পড়তে হবে না, ঠিক আছে? এই দুটোই পড়ো। তাহলে হ্যালোজেনগুলির সঙ্গে হাইড্রোজেনের এই মিল রয়েছে। আবার হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনের অমিলও রয়েছে। কি কি অমিল রয়েছে? 1 নম্বর অমিল লেখো, সেটা হচ্ছে, সেটা 1 নম্বর অমিল, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দেখো, হাইড্রোজেন এটা কিন্তু বিজারক পদার্থ, কিন্তু হ্যালোজেন মৌলগুলি জারক পদার্থ। লেখো হাইড্রোজেন, এগুলো ভাষায় লেখো, হাইড্রোজেন তীব্র বিজারক পদার্থ। বিজারক পদার্থ আবার কি দাদা? জারক পদার্থ। এগুলো কি? এগুলো এই চ্যাপ্টারের শেষে আছে, ঠিক আছে? জানবো, আপাতত লিখে যাও। হাইড্রোজেন তীব্র বিজারক পদার্থ, কিন্তু হ্যালোজেন মৌল তীব্র জারক পদার্থ। তাহলে দুটো আলাদা, এটা নিশ্চয়ই আলাদা। তীব্র জারক পদার্থ, ঠিক আছে? তাহলে এটা গেল বৈসাদৃশ্য। তারপরে 2 নম্বর বৈসাদৃশ্য, সেটা হচ্ছে লেখো,
এটা হচ্ছে তীব্র বিজারক পদার্থ, এটা হচ্ছে তীব্র জারক পদার্থ লিখলে। তারপরে বৈসাদৃশ্য লেখো, হাইড্রোজেন মৌলের সর্ববহিস্থ কক্ষে, হাইড্রোজেন মৌলের একটাই কক্ষ, তো লেখো হাইড্রোজেন মৌলের শেষ কক্ষে বা একটি মাত্র কক্ষে, হাইড্রোজেন মৌলের একটি মাত্র কক্ষ আছে, একটি মাত্র কক্ষ আছে, এবং তাতে মানে এই যে হাইড্রোজেন, তো হাইড্রোজেনের মাঝখানে নিউক্লিয়াস, তার বাইরে একটাই কক্ষ আছে আর তাতে একটাই ইলেকট্রন থাকে হাইড্রোজেনের। আর হ্যালোজেন যে মৌলগুলো হয়, মাঝখানে নিউক্লিয়াস আর তাদের বাইরে যে কক্ষপথ হয়, সেই কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, 7টা, 1 2 3 4 5 6 7। সো হ্যালোজেন মৌলের সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন থাকে, আর হাইড্রোজেনের তো একটাই কক্ষ, সেই একটা কক্ষে একটা ইলেকট্রন থাকে। তাহলে হাইড্রোজেনের সবার বাইরে একটাই ইলেকট্রন আর হ্যালোজেনের সবার বাইরে 7টা ইলেকট্রন, এটা পার্থক্য। হাইড্রোজেন মৌলের একটি মাত্র কক্ষ আছে এবং তাতে একটি ইলেকট্রন আছে, আমি ই লিখছি, তোমরা ইলেকট্রন লেখো, একটি ইলেকট্রন আছে। কিন্তু হ্যালোজেন মৌলের সর্ববহিস্থ কক্ষে মানে সবার বাইরের কক্ষে, সর্ববহিস্থ কক্ষে কয়টি ইলেকট্রন আছে? 7টি ইলেকট্রন। কেবলই দেখলাম 7টি ইলেকট্রন, 7টি ইলেকট্রন, এইভাবে লিখতে গিয়ে তো টাইম লাগছে অনেক, ইলেকট্রন আছে। তাহলে আমরা দেখলাম যে হ্যালোজেন মৌলগুলির সঙ্গে এই মিল আছে, আবার এই অমিল আছে। একইভাবে হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুরও কিছু মিল আছে, আবার ক্ষার ধাতুরও কিছু অমিলও রয়েছে। সেই জন্য যেহেতু হাইড্রোজেন এই ধরনের ব্যবহার দেখাচ্ছে এবং কোনো একটি নির্দিষ্ট শ্রেণীতে তাকে রাখাটা সঠিক নয়, যে এই শ্রেণীতে রাখবো না এই শ্রেণীতে রাখবো, 1-এর এ শ্রেণীতে রাখবো নাকি 7-এর বি শ্রেণীতে রাখবো, এই নিয়ে যেহেতু বিজ্ঞানীরা তখন চিন্তাভাবনায় পড়ে যায়, মেন্ডেলিফ চিন্তাভাবনায় পড়ে যায়, হাইড্রোজেনের এই ধরনের ব্যবহারের জন্য হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয়। সো এটাই ছিল মেন্ডেলিফের পর্যায় সারণী। এবার মেন্ডেলিফ তার পর্যায় সারণী দিয়ে দিল এবং তাতে এই ধরনের ত্রুটি বেরিয়ে গেল। এই ধরনের ত্রুটি যেই মুহূর্তে বেরোলো, তারও পরবর্তীতে বিজ্ঞানী মোজলে আসলেন, এবং বিজ্ঞানী মোজলে তার পরমাণুর এক্স রশ্মির বর্ণালীর একটি পরীক্ষা করলেন এবং সেটি পরীক্ষা করে দেখিয়ে দিলেন যে মৌলগুলির ধর্ম অর্থাৎ ভৌত রাসায়নিক ধর্ম মৌলের পারমাণবিক ভর দ্বারা নির্ধারিত হয় না। কি দ্বারা নির্ধারিত হয়? মৌলের পরমাণু ক্রমাঙ্ক দ্বারা নির্ধারিত হয়। এটি যেই মুহূর্তে তিনি প্রমাণ করে দিলেন, তখন মেন্ডেলিফ যে পর্যায় সূত্র দিয়েছিল সেই পর্যায় সূত্র আর থাকলো না। সেই পর্যায় সূত্রে মেন্ডেলিফ পারমাণবিক ভরের কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী মোজলে দেখালেন যে পারমাণবিক ভর মৌলের মূল ধর্মকে নির্ধারণ করে না, পরমাণু ক্রমাঙ্ক নির্ধারণ করে। সেজন্য তখন মেন্ডেলিফের যে পর্যায় সূত্র ছিল, সেই পর্যায় সূত্রের আবার নতুন একটা ফর্ম আসে। সেই পর্যায় সূত্রকে তখন বলা হয় মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র, বা শুধুমাত্র বলা হয় আধুনিক পর্যায় সূত্র। সেই আধুনিক পর্যায় সূত্র কি সেটা জানবো, তাহলে আজকে ভিডিও শেষ হবে। আর আরেকটু জানিয়ে রাখি যে মোজলে তো এটা জানিয়ে দিলেন যে পরমাণু ক্রমাঙ্কই হচ্ছে মৌলের ধর্মের মূল নিয়ন্ত্রক, এটা জানালেন। তার পরবর্তীকালে বেশ কয়েকজন বিজ্ঞানী মিলে, মূলত তার মধ্যে ছিলেন নিলস বোর, বিজ্ঞানী নিলস বোরই সব থেকে বেশি কাজ করেন। সো বিজ্ঞানী নিলস বোর কি করলেন? মৌলগুলিকে তাদের ইলেকট্রন বিন্যাসের সাপেক্ষে একটা নতুন পর্যায় সারণী তৈরি করলেন। সেই পর্যায় সারণীকে বলা হয় আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। আর সেই পর্যায় সারণী পরবর্তীকালে IUPAC অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সেই IUPAC যে সংস্থা, সেই সংস্থা পরবর্তীকালে সেটা স্বীকৃতি দেয় এবং বর্তমানে আজও আমরা সেই নিলস বোরের বা শুধুমাত্র নিলস বোর পর্যায় সারণী বলা হয়, বা সেই দীর্ঘ পর্যায় সারণী আমরা ব্যবহার করে আসছি। সো সেই দীর্ঘ পর্যায় সারণী ঠিক দেখতে কীরকম ছিল তার ফিচার সম্বন্ধে আমরা পড়বো, তাহলে এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। অধ্যায়টি বেশ কয়েকটি লেকচার ছিল, বড় লাগলো হয়তো, কিন্তু স্টোরি কিন্তু ছোটই ছিল। যদি কেউ ভালো করে পর্যন্ত শুনে আসো হয়তো বুঝতে পেরেছো যে পর্যায় সারণী বর্তমানের যে দীর্ঘ পর্যায় সারণী আছে সেটাকে বোরের পর্যায় সারণীও বলা হয়। সেই পর্যায় সারণী ঠিক কিভাবে আসলো? সবার প্রথমে শুরু হয়েছিল ডোবেরাইনার দিয়ে, তারপরে নিউল্যান্ড, তারপরে লোথার মেয়ার, তারপরে মেন্ডেলিফ, আর সবার শেষে
কয়েকজন বিজ্ঞানী মিলে, তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিজ্ঞানী বোর, নিলস বোর, এবং তিনি যে পর্যায় সারণী প্রকাশ করেছিলেন সেটিকে বলা হয় আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এই দীর্ঘ পর্যায় সারণী চলে আসলো, আর সেই দীর্ঘ পর্যায় সারণী আমরা আজও ব্যবহার করে আসছি, এবং তা থেকে আমাদের কি কি সুবিধা হচ্ছে সেগুলো সম্বন্ধে জানবো পরবর্তী ভিডিওতে। তাহলে আজকে শুধু কি কি জানবো, দুটো জিনিস বাদ আছে আমাদের, সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফ যে পর্যায় সারণী দিয়েছিলেন তিনি একটা পর্যায় সূত্রও দিয়েছিলেন। কি সেই পর্যায় সূত্র? সেই পর্যায় সূত্র হচ্ছে, দেখো মেন্ডেলিফের পর্যায় সূত্র, এটা আমাদের আগের দিন বলার কথা ছিল কিন্তু আমাদের বাদ গিয়েছে। মেন্ডেলিফের পর্যায় সূত্র, সেই পর্যায় সূত্র কি ছিল? মেন্ডেলিফ কি করেছিলেন, মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন। ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন, আর ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী মৌলদের সাজানোর পর তিনি দেখলেন যে একটা নির্দিষ্ট পর্যায় অন্তর অন্তর বা একটা নির্দিষ্ট ব্যবধানের পরে মৌলগুলির ধর্ম পুনরাবৃত্তি হচ্ছে। মানে এইভাবে একটা পর্যায়ে গেল, তারপরে যে মৌল আসছে তার ধর্ম একই, তারপর আরও একটা পর্যায়ে পরে যে মৌল আসছে তার ধর্ম একই, অর্থাৎ একটা নির্দিষ্ট শ্রেণীতে যে মৌলগুলি আছে তাদের সবার ধর্ম একই। সো মেন্ডেলিভ যে সূত্র দিয়েছিল সেই সূত্রটি হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পর্যায়ক্রমে আবার পুনরাবৃত্ত হয়। কি বলেছিল? যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা ছিল তার সূত্র, পর্যায় সূত্র। লিখে নাও, আমি আরো একবার বলছি, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে, একটা নির্দিষ্ট পর্যায় পর পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা ছিল মেন্ডেলিফের পর্যায় সারণীর পর্যায় সূত্র। এবার পরবর্তীতে বিজ্ঞানী মোজলে বললেন যে না, পারমাণবিক ভরের ভিত্তিতে তুমি সাজিয়েছো, এটা ভুল। পারমাণবিক ভর মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মকে নির্ণয় করে না, অর্থাৎ নির্ধারণ করে না। কে নির্ধারণ করে, কে কন্ট্রোল করে? সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক মানে কি? নামগুলো এত কঠিন দেয় না। পরমাণু ক্রমাঙ্ক মানে কোনো একটা মৌলের পরমাণুতে কতগুলো প্রোটন থাকে, কটি প্রোটন থাকে, যেই কটা প্রোটন থাকবে তাকে পরমাণু ক্রমাঙ্ক বলবে। যদি কোনো একটা মৌলের পরমাণুতে 7টা প্রোটন থাকে তাহলে বলবো তার পরমাণু ক্রমাঙ্ক 7। তাহলে বললো যে মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম কিন্তু পরমাণু ক্রমাঙ্ক নির্ধারণ করে। তখন মেন্ডেলিভ যে পর্যায় সূত্র দিয়েছিল সেটাকে আবার নতুন করে সাজানো হলো। কি করা হলো? ওই যে মেন্ডেলিভ যেখানে পরমাণু ভর বলেছিল সেই পরমাণু ভরকে সরিয়ে দিয়ে পরমাণু ক্রমাঙ্ক সেট করে দেওয়া হয়ে গেল। একই সূত্র, সেই সূত্রের নাম তখন হয়ে গেল আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র কি সেই সূত্র? সেম সূত্র, যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে, এক্ষেত্রে পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে না, এখানে খালি বলবো পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। একটা নির্দিষ্ট পর্যায় পরপর পুনরাবৃত্ত হবে। সেম সূত্র, শুধুমাত্র পরমাণু ক্রমাঙ্ক চলে আসলো। সূত্রটা আরো একবার বলছি, লিখে নাও ভালো করে, পজ করে লেখো। বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মৌলদের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা হচ্ছে মেন্ডেলিভ বলো বা শুধুমাত্র আধুনিক পর্যায় সূত্র। তো আধুনিক পর্যায় সূত্র দিল, বিজ্ঞানী মোজলে আসলো। মোজলের পরে বেশ কয়েকজন বিজ্ঞানী মিলে কাজ করতে থাকলো। তারপরে সবথেকে বেশি কাজ করেছিলেন বিজ্ঞানী নিলস বোর আসলেন। বিজ্ঞানী নিলস বোর কি করলেন? দীর্ঘ পর্যায় সারণী তৈরি করলেন। যদিও আরো কয়েকজন বিজ্ঞানীর তাতে কন্ট্রিবিউশন রয়েছে, সেই দীর্ঘ পর্যায় সারণী তৈরি করলেন। আর সেই দীর্ঘ পর্যায় সারণীকে বোরের পর্যায় সারণী বলা হয়। পর্যায় সারণী ঠিক কি ধরনের দেখতে আর সেই পর্যায় সম্বন্ধে আমরা পড়বো, অর্থাৎ দীর্ঘ পর্যায় সারণী সম্বন্ধে আমরা পড়বো এর পরের ভিডিওতে। এই ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, তাহলে এই মুহূর্তে কিন্তু আমরা অনেক কিছু জেনে গিয়েছি। কি জেনেছি? ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র জানলাম, নিউল্যান্ডের অশোক সূত্র জানলাম, মেন্ডেলিফের পর্যায় সূত্র জানলাম,
তার পরবর্তীতে বিজ্ঞানী মোজলে পরমাণু ক্রমাঙ্কের ধারণা নিয়ে আসলো, তারপর আধুনিক পর্যায়ের সূত্রটা জানলাম, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় এটা জানলাম, ক্ষার ধাতুর সঙ্গে মিল অমিল, হ্যালোজেন মৌলের সঙ্গে মিল অমিল, এগুলো সমস্ত কিছু আমরা জেনেছি। এরপর দিন আমরা দীর্ঘ পর্যায় সারণী স্টার্ট করব। দীর্ঘ পর্যায় সারণী শেষ হলেই আমাদের একটা নতুন টপিক আসবে, সেটাকে বলা হয় পর্যায়ধর্মিতা বা পিরিয়ডিসিটি। সেটা কি সেটাও জানাবো, তাহলে শেষ হয়ে যাবে। অর্থাৎ আর দুটো লেকচার আসবে, তাহলে তোমাদের পর্যায় সারণী অধ্যায় শেষ হয়ে যাবে। ভালো করে পড়াশোনা করে থাকো, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় ইমিডিয়েট জানাবে, ঠিক আছে? কমেন্ট করবে, বুঝিয়ে দেবো।